দেশের ৫ বিভাগে নতুন করে ২ দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর এবং বিশেষজ্ঞরা বলছেন এখন থেকে প্রতি বছর নাকি এই তাপপ্রবাহ বাড়তে পারে। আর তাপপ্রবাহের সবচেয়ে বেশি ভুক্তভোগী হিসেবে এশিয়া মহাদেশকে চিহ্নিত করেছেন তারা। দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে মিয়ানমার, লাওস এবং ভিয়েতনামেও এই বছরটা ছিল উষ্ণতম এপ্রিল। সামনের দিনগুলোতেও এই দেশগুলোর জন্য রয়েছে শঙ্কাজনক বার্তা। আমরা আলাপে যেতে চাই। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে আছেন আবহাওয়া ও জলবায়ু নীতি বিশ্লেষক এম জাকির হোসেন খান। জনাব জাকির হোসেন খান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এই যে ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন, তাদের যে সমীক্ষাটা নিয়ে আসলে আমরা এই খবরটা করেছি, তারা বলছে যে সামনের দিনগুলো প্রতি বছরই এরকম সংকটময় হতে পারে, তীব্র গরম পড়তে পারে, তীব্র তাপপ্রবাহ চলতে পারে। একটু ধারণা দেবেন আসলে সামনের দিনগুলো কতটা সংকটময় হতে যাচ্ছে আমাদের জন্য? ধন্যবাদ। আমরা একটা বিষয় বারবার বলছি যে আমরা এটাকে কিন্তু সারা পৃথিবীতে যে বৈশ্বিক তাপমাত্রা বাড়াটা, এটা কিন্তু নিউ নর্মাল সিচুয়েশন। এটা কিন্তু আর আমরা আগে যে অবস্থাটা ছিল সেই অবস্থায় আমরা ফিরতে পারছি না। এটা কিন্তু অবধারিত সামনের দিনে আমাদের শুধুমাত্র তাপ না, আপনি দেখবেন যে আমাদের সারা বছরেই যে তাপমাত্রার এক্সটেন্ট ডেটা বেড়ে যাচ্ছে, সময়টা বেড়ে যাচ্ছে। একই সাথে শীতের যখন শীত হবে, অল্প শীত কিন্তু খুব ইন্টেন্স বা কোল্ড ওয়েভ যেটা আমরা বলি সেটা দাঁড়াবে, এবং সেটা শুধুমাত্র আমাদের মতো নাতিশীতোষ্ণ দেশগুলো না, একই সাথে আপনার যেসব অঞ্চলে আপনি জানেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইতিমধ্যে তাপমাত্রা ৫৫ ডিগ্রিতে ছুঁই ছুঁই করছে, বিশেষ করে দুবাই এবং অন্যান্য জায়গাগুলোতে। মানে হলো যে এইটা আমাদের আউট অফ লিমিটেশনের দিকে আগাচ্ছে, এবং সেটা কিন্তু আমাদের হিউম্যান বডি, আপনি জানেন যে ৩৯ থেকে ৪০ ডিগ্রি, বিশেষ করে আমাদের নাতিশীতোষ্ণ অঞ্চলে এই প্রভাবটা বেশি পড়ছে, এবং সেটা ৪০ ডিগ্রি বেশি গেলে সেটা মানব দেহের জন্য সেটা ক্ষতিকারক হয়ে দাঁড়াচ্ছে, বিশেষ করে ব্রেনের সেল ড্যামেজ থেকে শুরু করে অন্যান্য প্রভাবগুলো যারা বিজ্ঞানীরা বলছেন যে এটা একটা বড় আকার ধারণ করতে পারে। সুতরাং আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সামনের দিনগুলোতে আমাদের এই বর্তমানের যে জলবায়ু পরিবর্তনের যে প্রভাবটা সারা পৃথিবীতে, সেটাকে কিন্তু অ্যাডাপ্টেশনের কিন্তু একটা লিমিটেশন আছে, অভিযোজন যেটা আমরা বলি। তো সেইখানে আমাদের বেশ কিছু সিগনিফিক্যান্ট চ্যালেঞ্জ সামনে আমাদেরকে পড়বে, সেটা ব্যক্তিগতভাবে, প্রাতিষ্ঠানিকভাবে এবং একই সাথে আমাদের প্রকৃতির উপরে। তো সেই চ্যালেঞ্জগুলো আমাদের প্রত্যেকটা জায়গাতে যদি আমরা এই এই তীব্র দাবদাহ বা আমাদের তীব্র শৈত্যপ্রবাহের জায়গাগুলোতে রিফ্লেক্ট না করি, তাহলে আমাদের সামনের দিনগুলোতে মানুষের, প্রথম কথা হলো আমাদের বাংলাদেশের যেটা দুটো প্রধান খাত, বিশেষ করে মানব সম্পদ এবং একই সাথে আমরা কৃষি, দুটোর উপরে বড় ধরনের ঝুঁকি সামনে আসবে। যেটা আইপিসিসি রিপোর্টে বলা হচ্ছে যে আমাদের খাদ্যশস্যের উৎপাদন, বিশেষ করে ধানের উৎপাদন প্রায় ৩০ থেকে ৪০% হ্রাস পেতে পারে ২০৫০ সাল নাগাদ, যদি এইভাবে তাপমাত্রা বাড়তে থাকে। তো সেটা আমাদের নগরায়নের যে জায়গাটাতে আমরা যে নগরায়ন করছি, সেই জায়গাটা আসলে আমাদের নতুন ভাবে সবকিছু চিন্তা করতে, এবং বিশেষ করে আরবান না, আমরা গ্রামীণ জায়গা যেগুলো আপনি জানেন যে যদি এবার হিট ম্যাপটা দেখেন আপনি, তাহলে দেখবেন যে বাংলাদেশের ব্রহ্মপুত্র বেসিনের, যদি আমি উপরের থেকে নিচের দিকে আসি, বাম পার্শ্বের জেলাগুলোতে সবচেয়ে বেশি তাপমাত্রা বাড়ছে। মানে হলো যে যেখানেই আমার পানির যে উৎস যেখানে কম, বা নদীতে পানির প্রবাহ যে জায়গাগুলোতে কম, বা যেখানে আপনার বনায়ন একেবারেই কমে গেছে, সেই জায়গাগুলোতে এই তাপমাত্রা বৃদ্ধির হারটা অনেক বেশি পড়বে, এবং সেটা অনুভূত হবে। মানে গবেষণা আমরা বুঝতে পারলাম যে কোন কোন জায়গায় তাপমাত্রা বেশি হতে যাচ্ছে। আপনি বললে একটা নিউ নর্মাল পরিস্থিতি, এবং এই নিউ নর্মাল পরিস্থিতিতে আমরা যেটাকে বলে থাকি যে শস্য শ্যামল বাংলাদেশ, সেই শস্য শ্যামলের উপরে একটা প্রভাব পড়বে। তাহলে আসলে অ্যাডাপ্টেশন প্ল্যানটা আসলে কি, মানে কোন জিনিসগুলো করা উচিত যাতে করে আমরা কিছুটা হলেও ক্ষতিটা ঠেকাতে পারবো? আপনার এটা ভালো বলেছেন। আমাদের মতো যারা স্বল্পোন্নত রাষ্ট্রগুলো, তাদের কিন্তু সম্পদ সীমিত, সুতরাং আমাকে অবশ্যই প্রতিরোধে যেতে হবে, প্রতিকার করার চেয়ে। তো সেটার প্রথম যে জায়গাটাতে আমাদের রাখবে সেটা হলো যে রিয়েল টাইম ডিজিটালাইজড, যেটা বলি আমরা, একটা স্মার্ট টেকনোলজি ব্যবহার করে প্রত্যেকটা এলাকার জন্য কখন কোন জায়গায় কি পরিমাণ আমার তাপমাত্রা বাড়বে সেটা মানুষকে যেন রিয়েল টাইমে আমি জানাতে সক্ষম হই। যেমন আপনার তেঁতুলিয়াতে কত বাড়বে এবং মংলাতে কত বাড়বে, এটা যেন আমি খুব দ্রুত জানাতে পারি, সেটা মিডিয়ার অ্যাক্সেস থাকুক বা না থাকুক, বিশেষ করে রিমোটে। এই জায়গাগুলোতে আমাদের এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ মেট্রোলজি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের যে ক্যাপাসিটি অনেক সীমিত, অনেক ক্ষেত্রে তার বরাদ্দও নেই। আমি মনে করি আগামী বাজেটে এটা নিয়ে একটা বড় ধরনের প্রায়োরিটি দেওয়া উচিত। কিভাবে দুর্যোগের যে ইয়াগুলো, প্রথম কথা হলো যে দুর্যোগ আইনে এটাকে নিয়ে আসতে হবে, তীব্র দাবদাহ এবং তীব্র শৈত্যপ্রবাহকে আইনে আগে অন্তর্ভুক্ত করে সেখানে বরাদ্দ দিতে হবে। দ্বিতীয় যে জায়গাটা হলো যে পানির উৎসগুলো,
আপনার আমাদের নদীতে এখন যে বর্তমানে নদীর যে পানিগুলো আছে, বিশেষ করে পদ্মা, তিস্তা, ব্রহ্মপুত্র বেসিনে, এই পানির কিন্তু অববাহিকা ভিত্তিক ব্যবস্থায় যদি না যায়, আর বিকল্প যদি গঙ্গা ব্যারেজ না করি, তিস্তা ব্যারেজ আমরা নিজস্ব সম্পদে না করি, তাহলে ইট উড বি রিয়েলি ডিফিকাল্ট, মরুকরণ প্রক্রিয়া দেওয়া হবে। তৃতীয় যে বিষয়টা হলো যে আমাদের যে সবুজায়ন, 25% সবুজায়ন আমরা যেটা বলছি, বাই 30% বাই 30, 2030-এর ভিতরে 30% বনায়ন, এই লক্ষ্যমাত্রা আমাদের নিতে হবে। এবং হিট অ্যাকশন প্ল্যান, কুল অ্যাকশন প্ল্যান সহ এটা একটা ফরেস্ট অ্যাকশন প্ল্যানও আমাদের দরকার, যে অবশ্যই বাধ্যতামূলক করতে হবে। এবং ফাইনালি আরেকটা কথা বলে শেষ করি, সেটা হলো মানুষের যে আমাদের ওয়ার্কিং প্যাটার্নটা কিন্তু চেঞ্জ করে ফেলতে হবে। যেমন আমাকে যে সময়টা ভোর 6টা থেকে 10টার ভিতরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শেষ করে দেওয়া, আবার 3টার পরে যে আমাদের কার্যক্রম, এইভাবে যদি না হয় তাহলে এই যে নিউ নরমাল যেটা বলছেন ওই অনুসারে জি, আসলে আমাদের এটা পুরো বলছি। প্ল্যানটা করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে, আপনাকে অনেক ধন্যবাদ সময়টা দেওয়ার জন্য। আবহাওয়া জলবায়ু নীতি বিশ্লেষক এম জাকির হোসেন খান আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ।